আচ্ছা, আমাদের আজকের ক্লাস হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, আমরা ভালো করে ইন্ডাক্টর করব। তো দেখো কিরকম ইন্ডাক্টর আমরা করি। তো ক্লাসটা হচ্ছে ইন্ডাক্টর, একদম প্রথম থেকে সুন্দর করে বুঝে বুঝে আমরা করব ইন্ডাক্টর। তো আমরা ইন্ডাক্টরের চিহ্ন টিহ্ন জানি, ইন্ডাক্টর কি করে বেসিক হয়তো অনেকে জানি। তো আমি একদম এমনভাবে পড়বো, আমরা মানে আমি এমনভাবে পড়াবো বা আমরা এমনভাবে পড়বো যাতে আমরা পুরোটা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা বুঝতে পারি। তাহলে আমরা শুরুটা একটু পিছন ফিরে শুরু করি। কিরকম শুরুটা আমাদের এইভাবে হোক যে 1820 সাল নাগাদ ওরস্টেড ওরস্টেড অফ ডেনমার্ক তিনি লক্ষ্য করলেন যে যদি কোনো কারেন্ট মানে কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার থাকে তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কি করে তিনি লক্ষ্য করলেন না, তার চারপাশে ওই ছোট ছোট ম্যাগনেট নিয়ে যদি তুমি যাও সেটা তোমরা দেখেছো, যে ধরো এরকম একটা তার আছে, কারেন্টের তার। এই কারেন্টের তার আছে, এখান দিয়ে তোমার কারেন্ট যাচ্ছে। এবার তুমি যদি এখানে একটা ম্যাগনেট রাখো, দেখবে ম্যাগনেটটা ডিফ্লেক্ট করছে। আবার এখানে যদি ম্যাগনেটটা ডিফ্লেক্ট করছে, এবং এই যে ডাইরেকশন অফ রিফ্লেকশন, এইটা দেখে দেখে তুমি যদি ম্যাগনেটিক যে পাথ, সেই পাথটাকে প্লট করো, তাহলে দেখবে ম্যাগনেটিক পাথটা এরকম হচ্ছে 3D। অর্থাৎ আমি যদি 3D-তে আঁকি তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, তাই না? এদিকে যদি আয় হয়, হ্যাঁ, তাহলে এই দিকে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এইটা কে দেখলেন? এটা ওরস্টেড দেখলেন কত সালে? 1820 সালে। তিনি দেখলেন, মানে তিনি যেটা করলেন সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ম্যাগনেট বা ম্যাগনেটিক ফ্লাক্স ডিউ টু কন্ডাক্টিং কারেন্ট এবং তার ডাইরেকশন, এই দুটো উনি করেছিলেন। তাহলে ওরস্টেড কি কি করলেন? দুটো কাজ করলেন, ভালো করে বোঝো। ওরস্টেড দুটো কাজ করলেন, কি কি? একটা হচ্ছে 1820 ওরস্টেড তিনি দুটো কাজ করলেন, কি কি? একটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিজম এবং ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, due to conducting current এই দুটো কাজ উনি করলেন 1820। কিন্তু একটা জিনিস উনি করতে পারলেন না, সেটা হচ্ছে যে কতটা ম্যাগনেট, মানে উনি ডাইরেকশন বার করলেন এবং এক্সিস্টেন্স সেটাও বার করলেন, কিন্তু ম্যাগনেটের যে মেজার, মানে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার স্ট্রেংথ কতটা, সেটা উনি বার করতে পারলেন না। ঠিক ওই 1820 সালেই, ভালো করে খেয়াল করে দেখো, 1820 সালে ফ্রান্সের দুজন ফিজিসিস্ট বায়োট অ্যান্ড স্যাভার্ট, 1820 বায়োট অ্যান্ড স্যাভার্ট, তারা কি করলেন? তারা বায়োট স্যাভার্ট ল বার করলেন, ফ্রান্সের লোক, অফ ফ্রান্স। ঠিক আছে, আগেটা ছিল মানে ওরস্টেড ছিলেন ডেনমার্কের লোক, আর ফ্রান্সের লোক। তা তারা বার করলেন কি? তারা বার করলেন মানে 1820-তেই তারা ম্যাগনেটিক ফ্লাক্সের যে মেজার সেটা বার করলেন। কিরকম করলেন না, ডিটারমাইন্ড the amount of magnetic flux density due to conducting current, এটা বার করলেন, কন্ডাক্টিং কারেন্ট, এবং সেটাকে আমরা বলি বায়োট স্যাভার্ট ল। ঠিক আছে, তোমরা জানো বায়োট স্যাভার্ট ল, মুছে দিচ্ছি। এইবারে আমরা এখন বেসিক যে আলোচনাটা করবো সেটা হচ্ছে বায়োট স্যাভার্ট ল এর আলোচনা, ছোট্ট আলোচনা। তো বায়োট স্যাভার্ট ল কি? তোমরা এই ছবিটার সঙ্গে অনেকেই পরিচিত, যে এই ছবি, এই কারেন্ট, এটা হচ্ছে কারেন্টের তার, ধরো আই কন্ডাক্ট করছে। এবার আমরা একটা ছোট্ট পোর্শন নিলাম, হ্যাঁ, হুইচ কুড বি ট্রিটেড অ্যাজ এ স্ট্রেট লাইন। এই যে পোর্শনটা, এর এই দিকে যেহেতু কারেন্ট যাচ্ছে, তার হচ্ছে আইডিএল, এটাকে বলে কারেন্ট এলিমেন্ট, ডাইরেকশন আমি এদিকে দিলাম। তার থেকে কোনো একটা ডিস্টেন্স, ধরো
আমি যদি এইরকম একটা ডিস্টেন্স নিই, একটা জিনিস বোঝার চেষ্টা করো, কারেন্ট যদি এইদিকে যায় তাহলে ফ্লাক্সটা এইদিকে যাবে, অর্থাৎ ফ্লাক্সটা যদি এটা মনে রেখো যে যখন ফ্লাক্স যায় তখন তাহলে এরকম চিহ্ন দিই, যখন ফ্লাক্স আসে তখন ডট দিই। কেন দিই? কারণ এই তীরের মাথাটা, তীরের মাথাটা আমি তোমাদের বলেছিলাম যে এই যে তীরের মাথাটা, এই পিছনটা কেমন থাকে, পিছনটা এরকম থাকে, দেখো তো কেউ যদি এই দিক থেকে দেখে তাহলে কেমন দেখবে, এরকম একটা ক্রস, আর কেউ যদি এই দিক থেকে দেখে তাহলে দেখবে ডট। অর্থাৎ ডট মানে হচ্ছে আসা, ইনকামিং, আর ক্রস মানে হচ্ছে যাওয়া। তাহলে এখানে ফ্লাক্সটা কেমন হবে, এইরকম হবে, তাহলে ফ্লাক্সটা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় ফ্লাক্সটা হবে, যদি আমি এখন দিই ফ্লাক্সটা হবে, আমি ধরো এই আইডিয়ালের জন্য এখানে ফ্লাক্সটা বলছি ডিবি, এবং ডিবিটা ভেক্টর, কেন ভেক্টর? কারণ ভেতর দিকে যাচ্ছে, তার একটা ডাইরেকশন আছে। আর ধরো এই যে ডাইরেকশন ডিস্টেন্স, হ্যাঁ এটাও একটা ডাইরেকশন, ধরো ভেক্টর আর, ভেক্টর আর আইডিয়ালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে এটা হচ্ছে ধরো থিটা। ঠিক আছে, তাহলে এই ছবিটা আপনাদের কাছে থাকলো। তাহলে আমরা বায়োট-সাভার্ট ল লিখতে পারি কিভাবে? লিখতে পারি ডিবি ইজ ইকুয়াল টু μ0/4 পাই, হ্যাঁ মিডিয়াম হলে μ0 ইন্টু আর লিখতে হবে, এটা আমি ভ্যাকুয়াম অথবা এয়ার মিডিয়ামের জন্য জেনারেলি লিখলাম, আইডিয়াল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, শুধু আর মানে হচ্ছে স্কেলার, দ্যাট ইজ ম্যাগনিটিউড। তাহলে এইটা হচ্ছে আমাদের বায়োট-সাভার্ট ল, যে কতটা ম্যাগনেট তৈরি হবে। এখন এই লটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, কারণ এই আলোচনাগুলো যদি তোমরা না করো, না শোনো আর কি, এবং তোমরা যদি না বোঝো, তাহলে আলটিমেট ইন্ডাক্টরের যে সেন্স, সেই সেন্সটা তৈরি হবে না, যে ম্যাগনেটিক ফিল্ড কতটা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে। হ্যাঁ ধরো তোমাকে দু চারটে কয়েল দিয়ে দেওয়া হলো, দিয়ে বলো এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত, এখন তুমি বেসিসটা জানো না, তুমি কিছু ফর্মুলা জানো, কোনোভাবেই তুমি তার সেই মানে লেভেলের যে কোশ্চেনগুলো তার অ্যান্সার দিতে পারবে না। তাহলে আমরা কি করবো, আমরা এখন এই জিনিসটা নিয়ে একটুখানি সামান্য আলোকপাত করবো। তো দেখা যাক কি জিনিস, বুঝে দিলাম। প্রথম তোমাদের যেটা জানতে হবে এটা নিয়ে বুঝতে গেলে, ছোট ছোট করে পড়া, টাচ করে করে, প্রথম জানতে হবে যে আমরা ইলেকট্রিক ফিল্ড মানে সরি ইলেকট্রিক চার্জকে তিন ভাবে ভাবতে পারি। বুঝতে পারছো? চার্জ কিভাবে থাকতে পারে, 1 2 3। একটা হচ্ছে স্ট্যাটিক চার্জ। স্ট্যাটিক চার্জ, স্ট্যাটিক চার্জ মানে কি? মানে ধরো তুমি বলে যে স্যার আমি কোনো একটা জায়গায় ধরো 10 কুলম্ব চার্জ রেখে দিচ্ছি, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস 10 কুলম্ব চার্জ আমি রেখে দিচ্ছি, স্ট্যাটিক চার্জ। এটা হচ্ছে মুভিং চার্জ। মুভিং চার্জ কিন্তু এই মুভমেন্টটা হচ্ছে মনে করো উইথ ফিক্সড ভেলোসিটি, উইথ ফিক্সড ভেলোসিটি। কিরকম? না এই প্লাস 10 কুলম্ব চার্জই ধরো, হ্যাঁ প্লাস 10 কুলম্ব, সেই দিকে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে ধরো 6 মিটার পার সেকেন্ড, একটা পার্টিকুলার দিকে উইথ ফিক্সড ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি। আর একটা হচ্ছে মুভিং চার্জ, with variable velocity, variable velocities। অর্থাৎ তার ভেলোসিটি গুলো চেঞ্জ হচ্ছে, প্লাস 10 কুলম্ব সেই দিকে যাচ্ছে উইথ ভ্যারিয়েবল ভেলোসিটি। ভ্যারিয়েবল ভেলোসিটি মানে কি? বাড়ছে, কমছে, এগিয়ে যাচ্ছে, এরকম। এই যে তিনটে কেসগুলোকে আমরা যদি বলি কেস নাম্বার 1, কেস নাম্বার 2 এবং কেস নাম্বার 3, আমরা খুব ভারী মজার জিনিস দেখব যে কেস নাম্বার 1 এ স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ এ তৈরি করে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ভারী মজার জিনিস। মুভিং চার্জ উইথ ফিক্সড ভেলোসিটি এ তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড, অনলি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। আর এটা মুভিং চার্জ উইথ ভ্যারিয়েবল ভেলোসিটিস এ তৈরি করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই এম থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ভারী মজার জিনিস, ঠিক আছে? এবার কেন তৈরি করে, ভারী মজার একটা ব্যাপার। কেন তৈরি করে এটা কিন্তু সত্যি আমি তোমাদের বলছি, তোমরা কোথাও খুঁজে পাবে না এটা কেন তৈরি করে, কোনো বিজ্ঞানী এখন এটা বার করতে পারবে। তৈরি হয় কোন দিকে তৈরি হয়, কতটা তৈরি হয়, তার ইন্টেন্সিটি কতটা, এগুলো সব মোটামুটি মিলে মানে আমরা হিসাব করে বার করতে পারি। কিন্তু হোয়াট ইজ দ্য এক্সাক্ট কজ, ওয়াই দ্য মুভিং চার্জ
ক্রিয়েটস ম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা অত সহজে বলতে পারি না। তৈরি হয়, তার ইন্টেন্সিটি এত হয়, ডাইরেকশন নেই, এগুলো আমরা করতে পারি। তো যাই হোক, তাহলে এটা আমরা শিখলাম যে স্ট্যাটিক চার্জ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, মুভিং চার্জ উইথ ফিক্সড ভেলোসিটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আর মুভিং চার্জ উইথ ভ্যারিয়েবল ভেলোসিটিস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এখন এই ফিল্ড নিয়ে তোমাদের একটা সমস্যা থাকতে পারে যে স্যার ব্যাপারটা কি একটুখানি পরিষ্কার হওয়া দরকার। দেখি এরকম, দেখো কত মজার জিনিস এবং কত সোজা। তো এখন মনে করো, খুব মন দিয়ে দেখো, যে মনে করো আমি এরকম 10 কুলম চার্জ প্লাস 10 কুলম চার্জ আমি এখানে রাখলাম। এই যে 10 কুলম চার্জ রাখলাম, রাখার পরে আমি করলাম কি এখানে একটা ম্যাগনেট নিয়ে আসলাম। ভালো করে বুঝুন, আমি একটা নর্থ সাউথ একটা ম্যাগনেটিক বার নিয়ে আসলাম। তো যদি আমি রাখি, এনে রাখি, যা কিছু করি, কিছুই হবে, বুঝতে পারছো? কিচ্ছু হবে, এই কাছে রাখলেও কিছু হবে না, দূরে চলে গেলেও কিছু হবে না, ঠিক আছে? কিন্তু ভালো করে খেয়াল করো, কিন্তু আমি ধরো এইখানটায় একটা +2 কুলম চার্জ নিয়ে আসলাম। যে +2 কুলম চার্জ নিয়ে আসলাম, নিয়ে এসে ধরো কিছু একটা চার্জ পার্টিকেল এখানে রাখলাম। যেই রাখলাম, দেখবো যে এখান থেকে একটা রিপালশন মানে রিপালসিভ ফোর্স কাজ করবে। দেখো মানে আমি এখানে ধরো একটা -1 কুলম রাখলাম, -1 কুলম কি করবে? ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি ওয়ার্কিং, মানে এদিকে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, তাই তো? কিন্তু যদি ম্যাগনেট রাখি কিছু হবে না। তো তার কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে এই চার্জটা তার চারপাশে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করেছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেনি। যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতো, তাহলে দ্য ম্যাগনেট উড বি অ্যাফেক্টেড বাই দ্যাট ফিল্ড, ঠিক আছে? তাহলে এই চার্জটা যখন স্ট্যাটিক হয়ে আছে, তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, ঠিক? এইবার দেখো, বুঝে দিচ্ছি। এবার মনে করো যে এই চার্জটা আমি মুভ করাচ্ছি। মনে করো এই 10 কুলম চার্জ প্লাস 10 কুলম চার্জ মুভ করছে, এবং মুভ করছে ধরে নাও 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ধরে নাও। যেই মুভ করছে, এইবার মজাটা দেখো, এবার এখানে আমি একটা কি করলাম, আমি এখানে একটা 2 কুলম চার্জ এনে রাখলাম, +2 কুলম, যেমন আগে রেখেছিলাম তেমন রাখলাম। দিয়ে দেখলাম যে সেই 2 কুলমকে পাত্তাই দিল না, আগে দিচ্ছিল, আগে কি করছিল? ধাক্কা মারছিল, না তুইও প্লাস আমিও প্লাস, ধাক্কা, সেম চার্জেস রিপিট ইচ আদার। কিন্তু এবারে দেখা গেল when this charge is moving, then for this very 2 coulomb charge, this charge is not having any effect, কোনো এফেক্ট নেই। বলে বারে, তাহলে আমরা বলবো যে মুভিং চার্জ ক্যানট ক্রিয়েট, ফর দিস টাইমিং মুভিং চার্জ ক্যানট ক্রিয়েট ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যদি ক্রিয়েট করতো, তাহলে নিশ্চয়ই চার্জটার উপর এফেক্ট হতো। অর্থাৎ এই চার্জটা রাখলে কিছু হবে না, আগে যেমন ম্যাগনেটিক কিছু হচ্ছিল না, এবার চার্জ রাখলে কিছু হবে না, ও চলে যাবে, কিছু বুঝতেই পারবে না, যেমন ছিল তেমনই থাকবে। তুমি প্লাস রাখো, মাইনাস রাখো, যাই রাখো, দ্যাট ইজ দ্য মুভিং চার্জ ক্যানট ক্রিয়েট ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি। এইবার ধরো তুমি এখানে একটা ম্যাগনেট রাখলে, ধরো নর্থ সাউথ একটা ম্যাগনেট এনে রাখলে, ধরো এটা নর্থ, এটা সাউথ। যেই তুমি রাখলে, দেখলে যেই চার্জটা চলে গেল, ম্যাগনেটটা একটু ডিফ্লেক্ট করে গেল, বুঝতে পারছো? বা ধাক্কা খেলো, বা সামথিং উইল বি দেয়ার। অর্থাৎ তার মানে মুভিং চার্জ কি করছে? তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তাহলে এটা বোঝা গেল, মানে এটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি। বোঝা গেল বলতে এই আর কি। তো প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি যে মুভিং চার্জ ক্রিয়েটস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড স্ট্যাটিক চার্জ ক্রিয়েটস ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ঠিক আছে? এইবার আমরা এখানে খুব সুন্দর করে একটা জিনিস শিখবো, কত ভালো লাগবে দেখো। আমরা এখানে বলছি, ধর একজন বলতে চাচ্ছে স্যার এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি, আমরা তো ম্যাগনেটিজম পড়ছি, মানে ইন্ডাকটেন্স করেসপন্ডস টু দ্য ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম বেসিক্যালি, তো ম্যাগনেটিজম অ্যাট অল। এখন যে মুভিং চার্জ, তো মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো এখন আমি যদি তোমাকে বলি যে এই ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা কার উপর নির্ভর করবে? ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কার উপর নির্ভর করবে? বলে স্যার চার্জ যদি বাড়ান তাহলে চার্জের উপর নির্ভর করবে, ভালো। আর যদি ভেলোসিটি বাড়াই, হ্যাঁ স্যার তাহলে তার উপর নির্ভর করবে। তাহলে আমি এখন লিখতে পারি যে ধরো আমি বলছি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ডিবি, তাহলে ডিবি ভ্যারিজ অ্যাজ কিউ, মানে হ্যাঁ ডিবি ভ্যারিজ অ্যাজ কিউ। আবার ডিবি, আচ্ছা বি দিয়ে লিখি, পরে আমি ডিবি মানে ইয়েটা ঢোকাবো, বি ভ্যারিজ অ্যাজ কিউ, আবার বি ভ্যারিজ অ্যাজ ভেলোসিটি ভি, বি মানে ভেলোসিটি। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি? যে বি ভ্যারিজ অ্যাজ কিউ ইন্টু ভি, ঠিক আছে? বি ভ্যারিজ অ্যাজ কিউ ইন্টু ভি, এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। বি ভ্যারিজ অ্যাজ কিউ ইন্টু ভি, অর্থাৎ চার্জ যদি বাড়াই তাহলে ফ্লাক্স ডেনসিটি বাড়বে, ভেলোসিটি যদি বাড়াই তাহলে ফ্লাক্স ডেনসিটি বাড়বে। খুব ভালো কথা। এইবার একজন বললো, বুঝে দিলাম। এইবার একজন হচ্ছে স্যার ভেলোসিটি যদি ভ্যারি করে, বা ভেলোসিটি যদি আস্তে আস্তে আমি চেঞ্জিং ওই ব্যাপারটাকে মাথায় রাখি, চার্জটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি,
চার্জটাকে ভ্যারিয়েবল করতে পারতাম। ধরো একজন বলছি স্যার তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, যে ধরো বি ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো, বি ইজ ইকুয়াল টু না, বি ভ্যারিজ অ্যাজ, বি ভ্যারিজ অ্যাজ কিউ ইন্টু ভি, ভি মানে ভেলোসিটি। তাহলে আমি এখানে লিখতে পারি ডিবি ভ্যারিজ অ্যাজ কিউ ইন্টু ডিভি। ঠিক আছে, তুমি ইচ্ছা করে ডিকিউ ডিভিও লিখতে পারো, লিখবে ডিকিউ ডিভি, তো ঠিক আছে ডিকিউ ডিভি যদি সুবিধা হয় আমাদের বুঝতে, ডিকিউ ডট ডিভি, এটাই আসল লেখার নিয়ম, ডিভি ভ্যারিজ অ্যাজ ডিকিউ ডট ডিভি। এইবার মজাটা দেখো, এই ডিভিটা কি, ডিভি, ডিভি মানে কি, ডিভি মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে ডিসটেন্স বাই টাইম। এখন ডিসটেন্স থেকে ধরো এখন আমি কিছুটা চার্জ এভাবে ছুড়ে দিলাম, তো এইভাবে ছুড়ে না দিয়ে আমি মনে করো কিছুটা চার্জ আমি তারের মধ্যে দিয়ে পাঠালাম, মানে ছুড়ে দিলে ছুড়ে দেওয়া যাচ্ছে, প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে হ্যাঁ ছুড়ে দিলাম, আর মনে করো চার্জটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, একই ব্যাপার। তো কারেন্ট মানে কি, মুভিং চার্জ। তো মুভিং চার্জটা একটা প্রসেস, একটা মানে একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনই সেটা কারেন্ট বলছে। তো আমরা সেইভাবে যদি ভাবি তাহলে ভেলোসিটিটাকে আমি এবার লিখছি ডিএলডিটি, লিখতেই পারি, তা আমি লিখলাম ডিএলডিটি, ডিএলডিটি, বুঝতে রাখবেন। So this implies dB varies as dq dot dl dt। এবার একজন বলছে স্যার তাহলে এটাকে একটু মজা করা যায়, dB varies as, কারণ ভেলোসিটি তো আমরা জানি না, যখন আমি এমনি ছুটছি তখন ভেলোসিটি নয় বার করা যায়, কিন্তু এর ভেলোসিটি আমি জানি না, জানা সম্ভব না। তাহলে আমি এবার কি করছি, লেন্থটা জানি, আমি এই লেন্থটা জানি আর কারেন্টটা মাপতে পারি আমি এটা মিটার দিয়ে। তাহলে আমি এখন সেই লেন্থটা কারেন্ট দিয়ে আমরা যদি এটাকে ইয়ে করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে dq, তাহলে dq by dt dot dl, আর dq dt মানে কি, rate of change in charge, so that is nothing but I, so we can write dB varies as কি হলো তাহলে idl, can you understand, dB varies as idl। এটা আমরা এখান থেকে পেলাম, খুব সহজ একটা এক্সাম্পল। অর্থাৎ আমি যদি কোনো একটা কন্ডাক্টর নিই, আমি যদি তার ছোট্ট একটা লেন্থ নিই dl, এবং সেই লেন্থ দিয়ে মানে I কারেন্ট ফ্লো হয়, তার জন্য তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আইডিয়াল এর প্রপোর্শনাল, এটা বোঝা গেল। নেক্সট বুঝে দিচ্ছি, নেক্সট হচ্ছে আমরা স্কোয়ার ল জানি। তো স্কোয়ার ল মানে সবসময় ডিস্টেন্সের স্কোয়ার, এবং সেটা থাকে কোথায়, সেটা সবসময় ডিনোমিনেটরে থাকে। স্কোয়ার ল এর বেসিসটা কি, অ্যাকচুয়ালি ডিস্টেন্সের স্কোয়ার মানে হচ্ছে একটা স্ফেরিক্যাল সিনারিও আমরা ধরি, স্ফেরিক্যাল মানে 4πr স্কোয়ার, দেখেন এখানে একটা 4πr স্কোয়ারের সিনারিও আছে। তো যাই হোক আমি অত ডিটেলে যাচ্ছি না, যে অনেক লম্বা হয়ে যাবে পড়ানো। তো আমাদের তাহলে স্কোয়ার ল, তো প্রথম আমরা চিন্তা করি যেটা লিখলাম এখনই, যে ডিবি, ভালো করে দেখো, ডিবি ভ্যারিজ অ্যাজ আইডিয়াল, এটা আমরা দেখলাম, আমি স্কেলারই করছি, হ্যাঁ। এরপরে আমি মানে লিখছি যখন আর কনস্ট্যান্ট, when r is constant। আবার ধরো একই আর এর, এবার ধরো আর আমি বাড়িয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি, তাহলে কি হবে, ডিবি ভ্যারিজ অ্যাজ 1/r স্কোয়ার। কখন, যখন আইডিয়াল কনস্ট্যান্ট, আইডিয়াল যখন কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দিস মানে কম্বাইনিং দিস হোয়াট উই ক্যান রাইট, যে ডিবি ভ্যারিজ অ্যাজ, ভালো করে দেখো, ডিবি ভ্যারিজ অ্যাজ আইডিয়াল বাই আর স্কোয়ার। তো আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি, এই যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা কি হয়, μ0/4π। তাহলে আমরা হ্যাঁ লিখছি ডিবি ইজ ইকুয়াল টু μ0/4π ইন্টু আইডিয়াল বাই আর স্কোয়ার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। μ0 এর ভ্যালু কত আমরা ছোটবেলা থেকে জানি, μ0 ইজ ইকুয়াল টু 4π ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। বসিয়ে দিলে 4π 4 কেটে যাবে, 10⁻⁷ হবে। যাই হোক, এটা হচ্ছে ডিবির ভ্যালু। তাহলে ডিবির ভ্যালু কত হলো না, ডিবি ইজ ইকুয়াল টু μ0/4π অফ আইডিয়াল বাই আর স্কোয়ার। ভালো করে খেয়াল রাখবে কি লিখলাম। এইবার কথা হলো এখানে একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে সবকিছু কিন্তু একই দিকে না, বুঝতে পারছো, সবকিছু কিন্তু একই দিকে না, ভালো করে খেয়াল করো। মানে এখানে অনেক কটা দিকের ব্যাপার আছে, যে আমি কোন দিকে কারেন্ট পাঠাবো, কোন দিকে আমি আর ধরবো, কোন দিকে আমার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সো দিস ইজ এ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট উই হ্যাভ টু ভেরি সিনসিয়ারলি রিয়েলাইজ দ্য ডাইরেকশন। সো ডিবি বললে এটা হবে না, দ্য ডাইরেকশন দিতে হবে। সো আই এম ক্লিয়ারিং এন্ড রাইটিং এগেন। তাহলে প্রথমে আমরা কি পেলাম দেখো, প্রথমে আমরা পেলাম মানে এই দুটো কম্বাইন করে আমরা এখন অব্দি যেটা শিখলাম সেটা হচ্ছে এটা, যে ডিবি ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো, μ0/4π ডট আইডিয়াল বাই আর স্কোয়ার। কোনো সমস্যা নেই। তাহলে μ0/4π আইডিয়াল বাই আর স্কোয়ার, এটা আমরা পেলাম। এইবারে আমরা চলে আসছি এর ডাইরেকশনের দিকে। ভালো করে দেখো, আমি এইভাবে কারেন্টের তার রাখছি,
ঠিক আছে, এটা আমার কারেন্টের তার। এই তাহলে আমার আইডিয়াল এইদিকে, ধর আমি স্ট্রেটই রেখেছি আইডিয়াল এইদিকে, তাহলে আইডিয়াল আমার এই ডাইরেকশন এদিকে কারেন্ট যাচ্ছে হবে, তাহলে আইডিয়াল। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, আমি যদি আইডিয়াল এইভাবে রাখি এবং আমার যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে এইরকম হবে, এই। তো এখন একজন বলে যাচ্ছে স্যার ডাইরেকশনটা ঘুরতে ঘুরতে যাচ্ছে এরকম করে, তো আমি যদি আরটা এইদিকে নিই তাহলে ডিবিটা কোন দিকে, এইদিকে, সেটা ঘুরতে ঘুরতে যাচ্ছে ডিবিটা, আর এইদিকে নিলে ডিবি এইদিকে, আর এইদিকে। এইবার আমরা তাহলে এই 3D এই ছবিটা চিন্তা করো, ভালো করে দেখো 3D ছবিটা চিন্তা করো। এই হচ্ছে আইডিয়াল, এইটা হচ্ছে আর, আর এইটা যদি আর হয় এবার ভালো করে দেখো, এইটা হচ্ছে তোমার ডিবি, আমি সেটাকে এখানে নিয়ে গেছি, একই ব্যাপার, বুঝে নাও। তাহলে ভালো করে বোঝা, আইডিয়াল ওইটা, এইটা আইডিয়াল, এইটা আর, এদিকটা আর, ধর এটা আর ভেক্টর, আইডিয়াল ভেক্টর, আর এইটা তাহলে ডিবি, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইবার দেখো তুমি বলেছো স্যার আমাকে তো বার করতে হবে ডিবি, তো জেনারেলি ক্রস প্রোডাক্টের যেটা নিয়ম তোমরা জানো যে ডিবি মানে যেটা আমরা বার করতে চাই সেটা আমরা জেড অ্যাক্সিসে জেনারেলি ভাবি, তাই তো, এক্স প্লাস ওয়াই জেড হয়। তো আমি এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিলে কি হচ্ছে দেখো বাবা সবাই, হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে ডিবি, ভালো করে দেখো, ঘুরিয়ে নাও, এটাকে ঘোরালে তুমি দেখবে এইদিকে চলে আসছে আইডিয়াল, এদিকে চলে আসছে আইডিয়াল, এইদিকে আর এইদিকে কি আছে না, এইদিকে হচ্ছে ডিবি। ঠিক, এখন মজাটা হচ্ছে যে আমি শুধুমাত্র দেখো ম্যাগনিটিউড পেয়ে গেছি, আমি শুধুমাত্র ডাইরেকশন দিতে চাই। তো এখন আমি যদি এখানে লিখি যে ডিবি কত, তোমাকে বললাম ডিবি ইজ হোয়াট, তুমি বলে স্যার ডিবি ইজ প্রপোর্শনাল টু, ফলো মি, ডিবি ইজ প্রপোর্শনাল, দেখো আমি একটা মজার কাজ করি এখানে, হ্যাঁ, ডিবি ইজ ইকুয়াল টু এভাবে লিখছি কে ডট আইডিয়াল ক্রস আর, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কে ডট আইডিয়াল ক্রস আর। আবার এখানে পাচ্ছি ম্যাগনিটিউডে ডিবি ভ্যালু এটা পাচ্ছি, এবং এটা দেখার পরে একজন বলছে স্যার ম্যাগনিটিউড তো পেয়ে গেছি, সো হোয়াই উই আর গোয়িং টু ইনসার্ট দ্য ভেক্টর ওরিয়েন্টেশন জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইরেকশন, so impose the sense of direction. What we should do, we need not have to follow this equation. Why? Because this equation would be complicated to substitute this value, complicated হবে, যদিও কিছুই না করাই যায়, আমি করে দেখাচ্ছি। তো এখন তাহলে এটার থেকে আমি পেলাম এইটা যে k ইনটু আইডিয়াল ক্রস আর, আর এটা থেকে পেলাম এইটা, এখন এই দুটোকে কম্বাইন করছি, কিরকম ভাবে করছি একটু মুছে দিলাম, কিভাবে করছি দেখো। এবার একজন বলেছে স্যার শুধু তো দিক দেওয়ার ব্যাপার, তাই তো, ডাইরেকশন, ডাইরেকশন মানে ইউনিট ভেক্টর দিলেই হলো। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর দেওয়ার জন্য কি করবো, ভেরি সিম্পল, তাহলে এটা আমি ভাবছি ডিবি সমান সমান, ভালো করে দেখো, μ0/4 পাই আইডিয়াল একটা ভেক্টর ক্রস, আমি শুধুমাত্র কি করবো, আমি ম্যাগনিটিউড চেঞ্জ করছি না, শুধু ডাইরেকশন দিচ্ছি, and that's why r ক্যাপ বাই যাচ্ছে ওটা। এবার একজন বলেছে স্যার ওইটার মতো করা যাবে না, যাবে, আমরা জানি যে r ক্যাপ সমান কত, ভেক্টর r বাই ম্যাগনিটিউড অফ r, তো এই ম্যাগনিটিউডটাকে শুধু r বলি আমরা, তাহলে r ভেক্টর r বাই r, বুঝলি? তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে μ0/4 পাই ডট আইডিয়াল ক্রস r বাই r কিউব। অর্থাৎ আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি, very interestingly we can follow that k is equal to in this case μ0/4 পাই r কিউব। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়োট-সাভার্ট ল, ক্রস প্রোডাক্ট। এখন এটাকে যদি কেউ ভেঙে দেয়, বলে না স্যার আমি যদি পুরোটা ভেঙে দিই, ভাঙলে কি হচ্ছে, এই জায়গাটা ভালো করে দেখো, আইডিয়াল শুধু লিখেছিলাম ডিবি ভ্যালু, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি আরো সুন্দর করে লিখতে চাও, কারণ আমি তো এখানে 90 ডিগ্রি ধরেছি, সবসময় তো 90 ডিগ্রি না, তাহলে এটা কি হবে, যেহেতু ক্রস প্রোডাক্ট আছে মুছে দিচ্ছি, তাহলে আমাদের ডিবি ভ্যালু কত হবে, ভালো করে দেখো ডিবি ভ্যালু কত হবে, এগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়বে বাবা, একবারই পড়তে হবে একটু কষ্ট করে, ব্যাস, তারপরে শুধু সুন্দর করে বোঝা, μ0/4 পাই ইন্টু আইডিয়াল ক্রস r ছিল, r ক্যাপ ছিল, আমি সেটা না দিয়ে কি করছি, আইডিয়াল সাইন থিটা বাই r স্কয়ার। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই r স্কয়ার। এবার তুমি বলে স্যার এই যে আপনি যে একটু আগে এটা লিখলেন dB is equal to μ0/4 পাই, কোনো কনফিউশন রাখা চলবে না, আইডিয়াল বাই r স্কয়ার এটা লিখলেন, এখন আবার সাইন থিটা লিখছেন, হ্যাঁ ঠিক, কোনো সমস্যা নেই। সমস্যা কি না, এই সময় আমি কি ধরেছিলাম, এই সময় ধরেছিলাম থিটা সমান 90 ডিগ্রি, কেন ভালো করে খেয়াল করো, আমি ধরেছিলাম এইদিকে আইডিয়াল আর
আমি ফ্লাক্সটা এইখানে ধরেছিলাম, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কিন্তু কেউ যদি বলে যে স্যার আমি এইখানে ধরবো, এইখানে ফ্লাক্স ধরবো, সঙ্গে সঙ্গে থিটা চেঞ্জ হয়ে যাবে, তখন এই থিটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম ফর্মুলাটা, এবং এই ফর্মুলাটা নিয়ে আরো কালচার করবে। ক্লাস 12 এটা থাকে, ক্লাস 12 ছেলেদেরকে এগুলো করাতে হয়, কিন্তু মুশকিল হচ্ছে যে ক্লাস 12 তোমরা কতটা জোর দিয়ে পড়েছো আমি জানি না, পড়তে হবে তোমাদেরকে আরো জোর দিয়ে। এবার কি বলতো, এই যে আমি ধরিয়ে দিলাম, এবার যদি তুমি মনে করো স্যার আরো ভালো করে পড়বো, আমি তোমাদের বলবো যে এই ক্লাস 12 বইটা একটু খুলে দেখো, দেখবে অনেক কিছু বুঝতে পারছো। আর তারপর তো আমি আছি, প্রশ্ন করবে, দেখবে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, নিজেকে প্রশ্ন করবে, বই পড়বে, আর আমি আছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এইবারে তাহলে আমরা শিখলাম ডিবি ইকুয়েশন। এবার ডিবি তো শিখলাম, কিন্তু বি মানে কি? আমরা তো ফ্লাক্স ডেনসিটি মাপতে চাই, ডিবি তো না। তাহলে ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে হবে বি সমান সমান কি? বি সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিবি, এটা আমরা জানি, একটা অ্যারো দিলেও এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিবি। এবার এই ইন্টিগ্রেশন আমি আর ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকছি না, মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ইন্টিগ্রেট করবো আমরা। তো আমি এখন একটা ছোট্ট অঙ্ক বা ছোট্ট একটা জিনিস দেখাই তোমাদের, যেটা তোমাদের খুব দরকারি। তাহলে বি আমরা বার করবো কি? ইন্টিগ্রেট অফ ডিবি, মানে ইন্টিগ্রেটিং ডিবি আমরা বি পাবো। তো এইবারে আমি ছোট্ট একটা জিনিস দেখাই, এটা তোমাদের খুবই দরকারি জিনিস। সেটা যে ধরো একটা কন্ডাক্টর আছে এইরকম, ঠিক আছে, সেই কন্ডাক্টর এভাবে কারেন্ট কন্ডাক্ট হচ্ছে আই, এদিকে কারেন্ট, হ্যাঁ, এইভাবে আই কন্ডাক্ট করছে। তো একজন বলে যাচ্ছে স্যার এই যে কারেন্টটা, আগে আমি তো একদম ওভাবে নিয়েছিলাম, তার একটা ডিবি বার করেছি, তো এই কারেন্টের জন্য এই রকম জায়গায় আমার যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের ভ্যালু কত হবে? টোটাল ফ্লাক্স কিন্তু, ডিবি টিবি না, পুরো বি, বি কত? ঠিক আছে, বি কত বুঝতে পারছি, ভিতর দিকে হবে। ডিস্টেন্স কত আমি ধরেছি? ডিস্টেন্স আর, এখান থেকে ডিস্টেন্স আর। এখন এই যে লেন্থটা, এই লেন্থটা এমনই লেন্থ, ভালো করে দেখো, ডিস্টেন্সটা হচ্ছে আর, বড় করে লিখলাম, লেন্থটা হচ্ছে এরকম, এদিক থেকে আর এদিক থেকে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই তো? লেন্থটা, এটা তো একটা ফাইনাইট লেন্থ, তার দু রকম অ্যাঙ্গেল তৈরি হবে। তো ধরে নাও এদিকের অ্যাঙ্গেল হচ্ছে θ1 আর এদিকের অ্যাঙ্গেল হচ্ছে θ2। আমরা খুব সহজে প্রুফ করতে পারি, আমি আর প্রুফের দিকে যাবো না, ক্লাসটা লেন্থি হয়ে যাবে। আমরা সহজে প্রুফ করতে পারি যে বি সমান সমান এখানে বি ইজ ইকুয়াল টু μ0/4 ইন্টু I/r ডট সাইন θ1 প্লাস সাইন θ2। ভারী মজার প্রুফ, ক্লাস 12 এর বইয়ে আছে, তোমরা দেখে নেবে, ভালো করে দেখো। এটা θ1, এটা θ2, হ্যাঁ। এবার মজা দেখো, লেন্থ যত বাড়বে θ1 θ2 তত চেঞ্জ হবে। তাহলে তুমি যত লেন্থ বাড়াচ্ছ তত সাইন θ1 θ2 বাড়ছে, ঠিক? এবার একজন বলে আছে স্যার তাহলে আমি যদি এইগুলো একদম সোজা করে দিই, একদম সোজা করে দিই, তো তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে বি সমান সমান μ0/4 I/r অফ সাইন θ1 প্লাস সাইন θ2, এটা তোমরা সবাই বুঝে নিয়েছো। এইবার আমি বলছি, এবার ধরো লং স্ট্রেট ওয়্যার, একদম স্ট্রেট ওয়্যার, মানে আমি নিচের তারটা এরকম সোজা করে টেনে দিয়েছি, একদম সোজা। এইবার আমি বললাম একটা দূরত্ব আছে ধরো আর, এবার এইখানে ফ্লাক্স কত, বি এর ভ্যালু কত, অ্যান্ড দিস ভেরি, মানে এটা প্রুফ করা যায়, যে কোনো সময় প্রুফ করা যায়। আমি করছি না, করতে গেলে এখন 10-15 মিনিট সময় লাগবে, আমি আর ওদিকে যাচ্ছি না, তোমরা দেখে নেবে, যদি অসুবিধা হয় আমি বুঝিয়ে দেবো। বিকজ টু প্রুভ দিস ওয়ান ইউ হ্যাভ টু রিকোয়ার ভেরি ফান্ডামেন্টাল সেন্স অফ ক্যালকুলাস। আমি আর ওদিকে যাচ্ছি না, ঠিক আছে? তো এইবারে ভালো করে দেখো, যদি আমি এরকম করে ধরি, দিয়ে আমি যদি বলি এটা তোমরা বলে স্যার এটা কত বড় লম্বা, অনেক লম্বা, তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? θ2 ভ্যালু, θ2 ধরেছিলাম, θ2 কত? খারাপ হচ্ছে হতে হতে প্রায় 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখছি ভালো করে দেখো, ফর লং স্ট্রেট ওয়্যার, ফর লং স্ট্রেট ওয়্যার θ1 is equal to θ2 is equal to 90 degree. Can you understand? এদিকটাও একদম স্ট্রেট চলে গেছে, কোথায় চলে গেছে তার ঠিক নেই, এদিকটাও স্ট্রেট, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বাড়তে 90 এর কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে? তাই ম্যাথমেটিক্স, এগুলো ভালো করে বুঝতে হবে। সো when we substitute this one here, what we find? তাহলে this implies b কত হয়ে যাচ্ছে? ভালো করে দেখো, b হয়ে যাচ্ছে 4 pi μ0/4 into I/r ডট sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 2, ঠিক আছে? তাহলে ফর লং স্ট্রেট ওয়্যার, এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, ফর লং স্ট্রেট ওয়্যার, current conducting wire, current as I, if we want to determine the magnetic flux density actually at a distance r from that wire, the magnetic flux density would be b is equal to μ0/4 I/r of 2.
এইবারে মুছে দিলাম। এইবারে যে টুটা কাটাকুটি যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, ভালো করে দেখো বাবা সবাই মন দিয়ে। তাহলে বি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, বি ইজ ইকুয়াল টু পাচ্ছি মিউ জিরো বাই মিউ জিরো আই, ধরো মিউ জিরো আই বাই 2 পাই। ঠিক আছে, তো এটা তাহলে হলো মিউ জিরো আই বাই 2 পাই। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ফর লং স্টেট ওয়্যার দ্য ফ্লাক্স ইজ মিউ জিরো আই বাই 2 পাই আর। এখন এই পুরো ক্যালকুলেশনটা ধরো, মানে প্রথমে তো বায়াট সাবার্ট বললো কত সালে বললো, 1820 সালে। এবার এই ক্যালকুলেশনটা আমরা যত সহজে করলাম এতক্ষণ ধরে, এটা কিন্তু করতে লেগেছিল প্রায় 3 বছর। প্রায় 3 বছর লেগেছিল এটা করতে। ঠিক আছে, তো 1823 সালে, ভালো করে খেয়াল করো, 1823 সালে অ্যাম্পিয়ার এটাকে লক্ষ্য করলেন, এই ইকুয়েশনটাকে অ্যাম্পিয়ার দেখলেন, কি দেখলেন, এই ইকুয়েশনটা ভালো করে দেখলেন যে বি ইজ ইকুয়াল টু কি না মিউ জিরো ইনটু আই বাই 2 পাই আর। এই 2 পাই আর দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। 2 পাই আর কি, 2 পাই আর মানে তো সার্কামফারেন্স হবে সার্কেল হ্যাভিং রেডিয়াস অ্যাজ আর। উনি সঙ্গে সঙ্গে এটাকে বললেন, আচ্ছা এটাকে যদি আমি এইভাবে বলি যে বি ডট 2 পাই আর, ভালো করে দেখো, ইজ ইকুয়াল টু মিউ জিরো ইনটু আই। এবং তারপরেই উনি একটা বিখ্যাত ফর্মুলা বার করলেন, যে ফর্মুলাটা আমাদের একটা বিভৎস ইম্পর্টেন্ট ইনোভেটিভ ফর্মুলা, যেটা ছাড়া আমরা চলতে পারি না। সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স সার্কিউটাল ল। সেটা কি জিনিস, উনি বলেন এই 2 পাই আর তো অ্যাকচুয়ালি সার্কামফারেন্স, এই গোল ভাবে নিচ্ছি আমি। তো সেখান থেকে বার করলেন উনি এই ফর্মুলাটা, যে কন্ট্রোল ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইনটু আই এনক্লোজ। এনক্লোজ কেন আমি আসছি, এখানে একটা আই আছে, অনেক আই থাকতে পারে, সেই জন্য আই এনক্লোজ। এই ডিএলটা কি, ডিএলটা অনেক সময় তোমাদের সমস্যা হয়, তোমরা অনেকেই বুঝতে পারো না। এই ডিএল আর আগে যে আইডিএল করেছিলাম, এই দুটো ডিএল কিন্তু আলাদা, বি কেয়ারফুল। এই ডিএলটা হচ্ছে, ভালো করে দেখো, আমি যখন এইভাবে নিচ্ছি, ফলে আমি আই যাচ্ছে, আমি তখন এইটাকে বলেছিলাম ডিএল। ঠিক আছে, কিন্তু এই ডিএল আর এই ডিএল এক নয়, এটা নয়, এই ডিএলটা অন্য জিনিস। এই ডিএলটা হচ্ছে এইটা, এই ডিএল, এইটা, বুঝতে পারছো? মানে সেই ডিএল যেটা কন্ডাক্টরের অ্যাবাউটে আছে, অর্থাৎ বি বরাবর, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স বরাবর যে ডিএল, সেইটা মনে রেখো। এইটা গন্ডগোল করো না, ওই আইডিয়াল আলাদা ছিল আর এই ডিএল আলাদা, এটা নিয়ে অনেক সমস্যা থাকে। তাহলে বি মানে কন্ট্রোল ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইনটু আই এনক্লোজ, এটা আমরা শিখলাম এবং সেটা আমাদের অ্যাম্পিয়ার 1823 সালে বার করেছিলেন, এটা মাথায় রেখো ভালো করে। ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে আমাদের সবথেকে ফেমাস এবং ইন্টারেস্টিং ফর্মুলা যেটা, তার বেসিসটা আমরা আলোচনা করলাম প্রায় 8 ঘন্টা ধরে, এবং এই আলোচনাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, শিখতেই হবে। তাহলে আমরা কি শিখলাম না, শিখলাম কন্ট্রোল ইন্টিগ্রাল অফ, ভালো করে দেখো, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইনটু আই এনক্লোজ। এই আই এনক্লোজ নিয়ে তোমাদের সমস্যা থাকছে, আই এনক্লোজ ব্যাপারটা কি, মিউ জিরো ইনটু আই এনক্লোজ ব্যাপারটা কিছুই না, খুব সোজা। মনে করো একজন বলে যে স্যার আমার কাছে 3টে তার আছে, 3টে তার আছে, এটা যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা যাচ্ছে ধরো 8 অ্যাম্পিয়ার, আর এই দিকে কারেন্ট যাচ্ছে ধরো 5 অ্যাম্পিয়ার। এবার আমি ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে চাইছি এই অ্যাবাউটে, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা বার করতে চাইছি, এর অ্যাবাউটে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স হবে। তো আমি দেখতে পাচ্ছি এদিকে বেশি আছে, 8 আর 4 12 5, তাহলে আমি এদিকেই ধরবো, কারণ কারেন্টের দিকে গেলে এটা হয়, তাহলে বি। ঠিক আছে, এইবার বি ডিপেন্ডস অন এখান থেকে আই এনক্লোজ কত, ভালো করে দেখো, 8 আর 4 12, 4 প্লাস 8 মাইনাস 5, দ্যাট ইজ 7 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আই এনক্লোজের আইডিয়া। এইবার এই আই এনক্লোজটা আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট কেন, কারণ পরে আমরা দেখবো এটা থেকেই আমাদের ওই কনসেপ্ট আসবে অ্যাম্পিয়ার টার্ম, ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, তোমরা জানো, মুছে দিচ্ছি। আচ্ছা, তো আই এনক্লোজ আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একদম সরাসরি এবার আমাদের আসল ইয়েতে যাচ্ছি। তো এতক্ষণ অব্দি যেটা শেখালাম সেটা ছিল ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের বেসিসটা কি ছিল, বেসিসটা ছিল যে ওই স্ট্যাটিক চার্জের ব্যাপার স্যাপার, মুভিং চার্জের ব্যাপার, আচ্ছা বায়াট সাভার্ট ল 1820 আর অ্যাম্পিয়ার্স ল, এবং লাস্টে আমি যেটা শেখালাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওই আই এনক্লোজ। ভালো করে বুঝে রাখতে হবে, আই এনক্লোজটা খুব ইম্পর্টেন্ট। এইবারে আমরা চলে আসছি ভারী মজার একটা ব্যাপারে, সেটা হচ্ছে সোলেনয়েড। সোলেনয়েড কি জিনিস,
সোলেনয়েড মানে তার চালানো একটা জিনিস, ঠিক আছে? তার মধ্যে কোড থাকতে পারে, না থাকতে, এই যে আমি বানিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে সোলেনয়েড। তো ধরো কন্ডাক্টিং ওয়্যার এটা, তো কন্ডাক্টিং ওয়্যার জড়িয়ে আমি এইভাবে নিয়ে গেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে সোলেনয়েড। এখন আমি যদি এটা যদি কারেন্ট পাঠাই, তাহলে কি হবে? এটা একটা ম্যাগনেট হবে, তোমরা জানো। আমি আর অত ডিটেলের মধ্যে যাচ্ছি না, খুব সোজা দেখলেই বোঝা যায় ম্যাগনেট কি হবে না হবে, সবাই তোমরা জানো। এইবার ব্যাপারটা হচ্ছে কতটা ম্যাগনেট হবে। তো আমরা এটা বুঝবার জন্য এইভাবে ধরছি, তো ধরলাম। তো এইভাবে ধরে আমরা কি করছি দেখো খুব মন দিয়ে। তো আমরা এখন এই সোলেনয়েডটাকে এইভাবে রাখছি, এই 1 পাক 2 পাক 3 পাক 4 পাক, এই অনেক পাক হলো, এক গাদা পাক আছে ধরো এই। এখন এদিক দিয়ে ধরো কারেন্ট আসছে আই, কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে আই। এবার এখানে ধরো এন টার্নস আছে। এইবার একজন বলেছে স্যার আমি এই যে এদিকে কি আছে আমার দেখা দরকার নেই, আমি এই দিক থেকে দেখছি। এখন সে তো জানে না, ভালো করে দেখো, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, যে সে ধরো এই পাশে দাঁড়িয়ে আছে, তো এখন এই যে কারেন্ট আছে এই দিকে, তারটা যে এইদিকে ঘুরেছে তার দেখা দরকার নেই, সে দেখছে এতগুলো কন্ডাক্টর আছে সব এদিকে 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 কারেন্ট আসছে। তার মানে ভালো করে বোঝো যে এখানে দাঁড়িয়ে আছে সে কি দেখছে, সে দেখছে অ্যাজ ইফ যেন এইভাবে এনখানা কন্ডাক্টর আছে, তাই না? তাহলে এন কন্ডাক্টর আছে এইভাবে এইভাবে আছে, তার যা ম্যাগনেটিক ডাইরেকশন হবে হবে, কিন্তু ডাইরেকশন আছে। তাহলে আমি যদি এখন বলি আই এন ক্রস কত এখানে, স্যার এন ইন্টু আই। আশা করি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ আমি যখন এই দিক থেকে দেখছি, এই দিক থেকে দেখছি, এই দিক থেকে দেখছি, আমি সব দিক থেকে তো একসঙ্গে দেখতে পাবো না। তাহলে এই দিক থেকে দেখতে গেলে আমরা কি দেখছি, হ্যাঁ, আই এন ক্রস সমান সমান এন ইন্টু আর, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার অ্যাক্টিভ লেন্থ, আমি ধরো এরভাবে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে চিন্তা করছি, আইডিয়াল করবো, ঠিক আছে? অ্যাক্টিভ লেন্থ কি? অ্যাক্টিভ লেন্থ এল, তাহলে ক্যাপিটাল এল, ঠিক আছে? অ্যাক্টিভ লেন্থ হচ্ছে এল, আর তোমার আই ইন ক্রস হচ্ছে এন ইন্টু আই। এখন ভালো করে বোঝার চেষ্টা করি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্নভাবে লুপ টুপ দিয়ে তৈরি করা যায়, আমি খুব সহজভাবে বোঝাতে চাইছি। তাহলে আমরা এখানে মুছে দিয়ে আবার আরেকবার পরিষ্কার করে করছি। তাহলে আমরা এখানে একটা কয়েল নিয়ে চিন্তা করছি, যে কয়েলের, এই ধর কয়েলটা, এই কয়েলের এনখানা টার্ন আছে। তাহলে এনখানা টার্ন আছে এবং আই কারেন্ট কন্ডাক্ট করছে, বুঝে নিয়েছো? তাহলে এনখানা টার্ন আছে, আই কারেন্ট কন্ডাক্ট করছে, মানে হচ্ছে যে আই এনক্লোজ সমান সমান এন ইন্টু আই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বুঝে নিয়েছো? এইবার আমি বললাম যে কন্ট্রোল ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল, আমরা যে ফর্মুলাটা জানি, কন্ট্রোল ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই এনক্লোজ। তাহলে মিউ জিরো ইন্টু এন ইন্টু আই, আমি একটু স্টেপ জাম্প করলাম, লিখতেই পারি, বুঝেছো? এইবার কথা হলো ডিএল, বি ডট ডিএল, বি কোন দিকে, ডি কোন দিকে, এই সরি এল কোন দিকে, ভালো করে দেখো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে লেন্থ, আর বি কোন দিকে, ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স কোন দিকে, এই দিকে, ঠিক আছে? এবার আমি ছোট 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 লেন্থগুলোকে যদি আমি যোগ করি, ডিএল 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 ডিএল, তাহলে এখানে কি পাচ্ছি, আমি এল পাচ্ছি, ঠিক আছে? আবারও বলছি, আমি এটা নিয়ে অনেক সময় নষ্ট করতে পারতাম, আমি করছি না। ওই তোমাদের ক্লাস 12 এর বইয়ে দেখবে এইভাবে লুপ করে করা হয়েছে, আমি সরাসরি লিখছি। অর্থাৎ এখানে বি আর ডিএল, তুমি দেখো লক্ষ্য করে, বি আর ডিএল সবসময় না 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সুতরাং বি ডট ডিএল কে আমি লিখতে পারি বি ডট এল, মানে হোয়াট ইজ এল? এল হচ্ছে লেন্থ অফ ইন্ডাক্টর, ঠিক আছে? এইটা ভীষণ সোজা ব্যাপার। আমি আবারও বলছি, একদম ডিটেল আমি করতে চাইছি না, কারণ করা সম্ভব না, উচিত না। ক্লাস 12 এর বই খুলতে হবে, খুলে দেখতে হবে। এই লেন্থ হচ্ছে এল, টার্নস হচ্ছে এন, কারেন্ট কন্ডাক্ট করছে আই, সেটা এদিক দিয়ে হোক, এদিক থেকে ওদিক থেকে করলে কি হবে, করলে নর্থ সাউথ চেঞ্জ হবে, তাছাড়া তার কিছু হবে না। আমি ফ্লাক্সের ইন্টেন্সিটি মাপছি, নর্থ সাউথ সে যাই হোক। তো তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি বি ডট এল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এন ইন্টু আই। দিস ইজ এ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর্মুলা। অর্থাৎ কোনো একটা সোলেনয়েডের ম্যাগনেটিক ফ্লাক্স কত, বি ডট এল ইন্টু বি ডট এল সমান এটা। তাহলে বি সমান কত, বি সমান হচ্ছে মিউ জিরো ইন্টু এন ইন্টু আই বাই এল, ঠিক আছে? তার মানে আমার কাছে যদি কোনো সোলেনয়েড থাকে এবং সেই সোলেনয়েডের আমাকে যদি কেউ বলে যে ম্যাগনেটিক ফ্লাক্স বার করো, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, মিউ জিরো ইন্টু এন ইন্টু আই বাই এল। কোনো সমস্যা নেই, বুঝে দিলাম। ভালো করে বুঝে বুঝে পড়বে, কিন্তু পড়তেই হবে। তাহলে আমরা কি পেলাম, ফর্মুলাটা কি পেলাম, যে ধরো এরকম একটা সোলেনয়েড আছে, সেই সোলেনয়েড আই কারেন্ট কন্ডাক্ট করছে, সেই সোলেনয়েডের লেন্থ হচ্ছে এল,
সেই সোলেনয়েডের টার্নস হচ্ছে n টার্নস আছে, তাহলে দিস ইমপ্লাইজ B হয়ে যাচ্ছে তোমার μ0 ইন্টু n ইন্টু I বাই L। এবার কেউ কেউ এটাকে এভাবে লেখে যে μ0 ইন্টু n বাই L ইন্টু I, এই n বাই L কে স্মল n লেখে। হোয়াট ইজ স্মল n? টার্নস পার লেন্থ। হ্যাঁ, লিখতে পারো তোমরা μ0 ইন্টু স্মল n ইন্টু I, যেখানে n হচ্ছে টার্নস পার লেন্থ, টার্নস পার লেন্থ। ঠিক আছে, এইবারে এই পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তৈরি হচ্ছে। এখন ম্যাগনেট কতটা তৈরি হচ্ছে, তোমাকে যদি বলি যে তাহলে এখান থেকে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, ম্যাগনেট কতটা না ম্যাগনেটিক ফ্লাক্স কতটা, তুমি বলে এই দিয়ে গুণ করলেই হবে। ভালো করে বুঝো, এটা কিন্তু ফ্লাক্স ডেনসিটি। তাহলে এবার আমি যদি বলি হাউ মাচ ফ্লাক্স ইজ প্রডিউসড, হ্যাঁ ফ্লাক্স ডেনসিটি তো বি। তাহলে ভালো করে দেখো, এই হচ্ছে তোমার সোলেনয়েড, এই সোলেনয়েডটা আমি গোল করে এবার যদি এভাবে আঁকি, তো এই সোলেনয়েডের এই যে এরিয়া, এই এরিয়াটা ধরো এ, পাই আর স্কয়ার লিখতে পারো যদি রেডিয়াস জানা থাকে। তাহলে ধরো এ, তাহলে আমার বি যদি জানা থাকে তাহলে আমি এ মানে 5 কিভাবে বলবো, 5 টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউসড বাই দা সোলেনয়েড, টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স 5 ইজ ইকুয়াল টু কত না স্যার, বি ইনটু এ, বি ইনটু এ, বি ইনটু এ মানে μ0 ইনটু n ইনটু I ইনটু এ। তাহলে করে দেখো μ0 ইনটু n ইনটু I ইনটু এ বাই L, বা যদি ওইভাবে L মানে ক্যাপিটাল L দিয়েছিলাম, বা তুমি যদি ওইখানে n বাই L কে স্মল n দাও, তাহলে এটা হচ্ছে μ0 ইনটু স্মল n ইনটু I ইনটু এ। এটা টোটাল ফ্লাক্স। সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যে একটা যে ফ্লাক্স ডেনসিটি বার করলাম, বাইট-সাভার্ট ল থেকে ফ্লাক্স ডেনসিটি বার করা যায়। ফ্লাক্স ডেনসিটিকে এরিয়া দিয়ে গুণ করলে কি বেরোয়, টোটাল ফ্লাক্স। সো ইফ আই আস্ক ইউ that how much total flux is produced by means of a solenoid, then you have to follow this very formula μ0 into n into I into a, very simple, যেখানে স্মল n মানে হচ্ছে ক্যাপিটাল N বাই L। তাহলে এটা বোঝা গেল। এবারে আমি একটা ধরো প্রবলেম দিয়ে বুঝে দিলাম, তো একই ব্যাপার এই ফর্মুলাতে যখন ডেটাগুলো বসাবে তখনই প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এটা প্রবলেম দিয়ে বোঝায়। তো প্রবলেমটা হচ্ছে, মনে করো তোমাকে বলা হয়েছে যে একটা লেন্থ মানে একটা ধরো সোলেনয়েড দিয়েছি 20 সেন্টিমিটার। তো এখানে ধরো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার সোলেনয়েড নিলাম। ঠিক আছে, আমি এখানে প্রবলেমগুলো লিখে রেখেছি। তো 20 সেন্টিমিটার সোলেনয়েড নিয়ে তুমি টার্ন নিলে তুমি কত 100 টার্নস, আর I হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার 100 টার্নস, আর এখান থেকে একটা লেন্থ হচ্ছে a ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এবার তোমাকে বলা হলো তাহলে বি কত, 100 টার্নস। হ্যাঁ, তো বাচ্চাদের অঙ্ক তাই না, 4 অ্যাম্পিয়ার। তো বাচ্চাদের অঙ্ক ফার্স্ট অফ অল তোমাকে এলটা বার করে নিই। এল সমান সমান কত না 20 সেন্টিমিটার, তাহলে 0.2 মিটার। আচ্ছা, μ0 কত, এর এই আছে ধরো μ0 কত না, μ0 সমান সমান হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তাই তো, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। তো এটাকে যদি পাই এর ভ্যালু বসাও 3.14, তো পাই ভ্যালু বসালে কি হচ্ছে, এটা ভ্যালু হয়ে যাবে তোমার 1.26 ইনটু 10 টু দি পাওয়ার -6, হ্যাঁ 1.26 ইনটু 10 টু দি পাওয়ার -6। আমরা এই ভ্যালুটা বারবার ইউজ করব। আচ্ছা, n এর ভ্যালু কত, এখানে n সমান সমান 100 টার্নস, n সমান 100। I সমান সমান কত, I সমান সমান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে b কত, b সমান সমান একটু আগে শিখেছি μ0 ইনটু n বাই L ইনটু I, বসিয়ে দাও। তাহলে 1.26 ইনটু n মানে 100 বাই 0.2 ইনটু 4, এত টেসলা, তাই তো, ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 2.52 মিলি টেসলা, 2.52 মিলি টেসলা। এখন এখানে একটা মজার জিনিস দেখো, আমি এখানে কি নিয়েছি না, এখানে μ0 নিয়েছি। μ0 মানে μ0 কথাটার মানে হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, তাই তো। অ্যাবসলিউট পারমিয়াবিলিটি করেসপন্ডস টু ভ্যাকুয়াম অথবা এয়ার। ঠিক আছে, তুমি যদি একদম অ্যাকুরেট সেন্সে যাও তাহলে ভ্যাকুয়াম, হ্যাঁ বিএসসি ইউইউএম ভ্যাকুয়াম, অর আমরা একটু অ্যাপ্রক্সিমেট করি এয়ার। মানে এই মাঝখানটা, এই যে মাঝখানে যে কয়েলটা বানিয়েছে, এই যে এটা এই যে কয়েলটা আছে মাঝখানে কি আছে, এয়ার। তো আমি যদি এটা ইকুয়েশন মানে এটার জন্য ফ্লাক্স ডেনসিটি বার করতে চাই, তাহলে কি করব, আমি এই μ0 এর ভ্যালুটা বসাবো। এইবার দেখো মানেটা, এবার একজন বলল যে স্যার
আমার কাছে বুঝে দিলাম পরের অঙ্ক একজন বলছে স্যার আমার কাছে একটা ম্যাগনেটিক কয়েল আছে, মানে তোমার সলিনয়েড, কিন্তু সেটা একটা কাঁচা লোহা মানে ফেরাইট রড বা ফেরাইট রড বলবো না, মানে কাঁচা লোহা মানে আয়রন রডের উপরে জড়ানো আছে। কিরকম করে জড়ানো আছে? না ধরো এটা একটা আয়রন রড, এই আয়রন রডটার উপর জড়ানো আছে, ভালো করে খেয়াল করো কিরকম করে জড়ানো আছে, তার এভাবে জড়ানো আছে, আছে এরকম ভাবে। ঠিক আছে, এখন এই যে রডটা জড়ানো আছে, রডটায় কত টার্নস আছে? 400টা টার্নস আছে, আর লেন্থ বলছে 0.1 মিটার মানে 10 সেন্টিমিটার। তো এটার লেন্থ হচ্ছে তোমার মানে যতটুকু টার্নস আছে, মানে বাদ বাকি টানে কিন্তু এইটার লেন্থ যতটুকু টার্নসটা এক্সিস্ট করছে তার লেন্থ হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো বাবা। আর এখানে কত টার্নস আছে বলছে? 400 টার্নস আছে। কত কারেন্ট পাঠানো হচ্ছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হচ্ছে, 2 অ্যাম্পিয়ার। এটা কি না আয়রন রড, আয়রন রড। এইবার বলছে তার ফলে যে ফ্লাক্স ডেনসিটি তৈরি হয়েছে, ভালো করে বলছো, যে ফ্লাক্স ডেনসিটি তৈরি হচ্ছে সেটা কত? 12 টেসলা ফ্লাক্স ডেনসিটি তৈরি হচ্ছে। অঙ্ক দিয়েছে ভালো, কিন্তু 12 টেসলা মানে সাংঘাতিক জিনিস, হয় কিনা আমি জানি না, প্র্যাকটিক্যালি আমি কোনোদিন দেখিনি এরকম। অঙ্ক করাচ্ছি, তাহলে প্রডিউস ফ্লাক্স ডেনসিটি মানে গিভেন বি সমান সমান কত? 12 টেসলা। given produce B is equal to 12 টেসলা। কি করে মাপলাম? টেসলা মাপার ইয়ে আছে, ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্টেই মাপা গেছে, যে এরকম ভাবে আমি একটা সেটআপ বানিয়েছি, 400টা টার্ন দিয়েছি, 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি, হ্যাঁ 10 সেন্টিমিটার এর মধ্যে 400টা টার্ন দিয়ে জন্য করে আয়রন রডের উপরে দিয়ে বলছি যে আয়রন রডের রিলেটিভ পারমিয়াবিলিটি কত, মানে মিউ আর সমান সমান কত ফর স্টিল রড বা আয়রন রড। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো যে এই আয়রন রড দেওয়ার ফলে কি হচ্ছে, খুব সোজা ব্যাপার, ভালো করে দেখো এখনই বুঝতে পারবে যে রিলেটিভ পারমিয়াবিলিটি অফ আয়রন রড ইজ হোয়াট। ঠিক আছে, আমি মুছে দিলাম, এবার তোমরা প্রবলেমটা বুঝে নিয়েছো। আচ্ছা, এইবার দেখো মজাটা, আমরা ওই ইকুয়েশনটা চলে যাই, আমাদের সোলেনয়েডের ইকুয়েশন। সেখানে কি ছিল দেখো, বি সমান সমান কি ছিল? বি সমান সমান হচ্ছে মিউ জিরো, ফলো মি, মিউ জিরো ইন্টু এন ইন্টু আই বাই এল। ওকে, এটা কখন? এটা যদি এয়ার হয়। আর যদি আমি অন্য কোনো মিডিয়াম নিই, ফর এনি মিডিয়াম যার রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে তোমার মিউ আর, তাহলে বি ইন মিডিয়াম সমান সমান কত হবে? মিউ জিরো সমান কি গুণ করতে হবে? মিউ আর ইন্টু এন ইন্টু আই বাই এল। সো ইফ আই আস্ক মানে ইফ ইউ আর আস্ক টু ডিটারমাইন মিউ আর, তাহলে মিউ আর কি হবে? মিউ আর সমান সমান আমরা ভালো করে বুঝে দাও যে বি ইন মিডিয়াম বাই বি ইন এয়ার। বুঝে নিয়েছো? তাহলে এয়ারে যা হচ্ছে আর মিডিয়ামে যা হচ্ছে, মিডিয়াম মানে ওই মাঝের কোণটা, মানে সোজা ভাষায় হচ্ছে আমি যখন এটা তৈরি করেছি, এটা যা ফ্লাক্স তৈরি করছে, আমি যে এটার মধ্যে যে একটা মিডিয়াম পাস করাবো তার ফ্লাক্সে মানে ফ্লাক্স ডেনসিটিটা বেড়ে যাবে। ভালো করে বুঝো, এটা দিয়ে যেই আমি পাস করাবো সঙ্গে সঙ্গে ফ্লাক্স ডেনসিটি বেড়ে যাবে। ঠিক আছে, তো এই কত বাড়বে সেটাই হচ্ছে পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে আমরা এখানে এই জিনিসটা পেলাম যে মিউ আর সমান হচ্ছে বি অফ মিডিয়াম বাই বি অফ এয়ার। তো বি অফ মিডিয়াম দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? 12 টেসলা দেওয়া আছে এই অঙ্কটার জন্য। ভালো করে দেখো, বি অফ মিডিয়াম ফর দিস মিডিয়াম, দ্যাট ইজ মিডিয়াম মানে মাঝের কোটটা কি আছে এখানে? এয়ার, তোমার দিস ইজ ইকুইভ্যালেন্ট টু বি অফ কি আয়রন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 12 টেসলা। তা আমাদের এখন প্রথম অবজেক্টিভ, তাহলে বি অফ এয়ার কত? বি অফ এয়ার সমান সমান কত দেখি কত? তো আমরা বি অফ এয়ার কি করে বার করব? বি অফ এয়ার সমান সমান মিউ জিরো ইন্টু এন বাই এল অফ আই। ভ্যালুগুলো বসে দাও, এটা হচ্ছে 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু এন, এন মানে 400 টার্ন ছিল তাই না? 400 ইন্টু আই, আই মানে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার বাই 0. তার মানে এটা যদি আমরা মানে একটু মানে সলভ করি, একটু অ্যাপ্রক্সিমেট করলে এটা হয়ে যাচ্ছে তোমার 0.01 টেসলা।
তাহলে রিলেটিভ পারমিয়াবিলিটি কত হলো? therefore μ1 is equal to μr রিলেটিভ পারমিয়াবিলিটি অফ স্টিল বা আয়রন যাই বলো, μ1 is equal to বলো কত? তাহলে 12 বাই 0.01 তাহলে 1200, ঠিক আছে, এর কোনো ইউনিট হয় না, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ক্লাস, এটা হলো ইন্ট্রোডাক্টরি ক্লাস। তাহলে আমরা এখান থেকে শিখলাম প্রথমে শিখলাম বার্ড-সেভার্ট ল, তারপরে অ্যাম্পিয়ারস ল, তারপরে সোলেনয়েডের ব্যাপার, সোলেনয়েড কতটা ফ্লাক্স তৈরি করে এবং মানে ফ্লাক্স ডেনসিটি তৈরি করে, সোলেনয়েড কতটা ফ্লাক্স তৈরি করে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে এর সঙ্গে ইন্ডাকটেন্স, মানে এবার ইন্ডাকটেন্স ব্যাপারটা কি হবে, মানে এই ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে তো।